আমি তো তোকে ঘৃণা করি না চাঁদ, আমি তোকে কষ্ট দিতে চাই না, কিন্তু আমি নিজেই মানি আমি খুব টক্সিক। চাঁদনি আবার ক্লে নিয়ে খেলার জিনিস বানাতে শুরু করলো। আধার বলল, আমি কিন্তু এখনও আমার প্রশ্নের উত্তরগুলো পাইনি। শাড়ি কোথায় পেয়েছিলি তুই? কেন বন্ধুদের সাথে ঘুরতে যাবি বলে ওই ছেলেটার সাথে দাঁড়িয়েছিলি? চাঁদনি স্বাভাবিক স্বরে বলল, আমার ফ্রেন্ডরা ক্যাফেটেরিয়ার ভেতরেই ছিল, তুমি ওদের দেখোনি। ভাইয়াটার সাথে আমি একা যাইনি, আমার বন্ধুরাও গিয়েছিল। আমার ফ্রেন্ডের বড় ভাই ছিল, আমি যেতে চাইনি, ওরা জোর করে নিয়ে গেছে। উনি আমাকে ক্যাব ঠিক করে দিচ্ছিল। উনি আমার জন্য যে কনসার্ন দেখিয়েছে, হাসনা আর বৃষ্টির জন্য সেম কাজ করতেন। যেহেতু আমরা তার ভরসায় গিয়েছিলাম, এখানে আমার জন্য আলাদা করে কিছু করেনি। তোমার ভাবনাগুলো বেশি নেগেটিভ আধার ভাই। আধার সরু চোখে তাকিয়ে বলল, হ্যাঁ, আমি খুব নেগেটিভ, টক্সিক। আমি তোকে ট্রাস্ট করি। আমি জানি তুই এমন ভুল করবি না যেটার জন্য তোর সম্মানে আঘাত আসবে, কিন্তু আমি চোখের দেখাটা মানতে পারিনি চাঁদনি। খুব ফাটছিল, বিশ্বাস কর। গিয়ে মাত্রই দেখলাম ওই ছেলেটার সাথে শাড়ি পরে সেজে গুজে দাঁড়িয়ে আছিস। কি উল্টাপাল্টা চিন্তাভাবনা যে আসছিল। চাঁদনি বিমূর্ত স্বরে বলল, শাড়িটা আমাকে আমার ফ্রেন্ডরা দিয়েছে। চুড়িগুলো, আচ্ছা তুমি ওখানে গেলে কি করে? না মানে জানলে কি করে আমি ওখানে আছি? জিপিএস ট্র্যাক করেছি, তোর মোবাইলে জিপিএস সেট করা ছিল। তাহলে প্রথমেই যেতে, তাহলেই তো আমার ফ্রেন্ডদের দেখতে তুমি। তোমার ভুলের কারণে আমি মার খেলাম। 280 বার কল করার কোনো কারণ ছিল না দেখছি। ওই সিচুয়েশনে আমার মাথায় আসেনি ব্যাপারটা। আমি তোকে হন্যে হয়ে খুঁজছিলাম, মনে হচ্ছিল তুই হারিয়ে গেছিস। তারপর যখন মাথায় এলো, গিয়ে দেখলাম ওই নেতা না কেতা তার সাথে দাঁড়িয়ে আছিস। কী রকম ফিল হয়েছিল আমার, ইচ্ছে করছিল দুটোকে মেরে কবরে পুঁতে দেই। তারপর ভাবলাম, অন্যের ছেলের কি দোষ, শত্রু তো আমার নিজের ঘরে। অনেক সামলানোর চেষ্টা করেছি নিজেকে, বুঝিয়েছি তুই ছোট, বুঝিসনি হয়তো, কিন্তু তুই ঘরে আসার পর আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। চাঁদনি মলিন হাসলো, বলল, তোমার তো ভালোবাসার মানুষের অভাব নাই দাদা ভাই, কিন্তু আমাকে তো কেউ ভালোবাসে না। ওই গুটি কয়েক মানুষই আমাকে প্রিন্সেস ট্রিটমেন্ট দেয়। ওরা আমার জন্য শাড়ি কিনে এনেছে, রেহান চুড়ি কিনে দিয়েছে, বৃষ্টি আর হাসনা আমাকে সাজিয়ে দিয়েছে। আমার এই ভালোবাসাগুলো ফেলে আসতে ইচ্ছে করে না। বিশ্বাস করো, নেতারে আমি চিনিও না, ওনাকে নিয়ে আমার কোনো মাথা ব্যথাও নেই, কিন্তু আমি আমার ফ্রেন্ডদের কথা ফেলতে পারি না। আধার কথা ঘোরাতে বলল, এটা তুই ঠিক বলেছিস, আমার তো ভালোবাসার মানুষের অভাব নাই। আমি তোকে ছাড়া এই দুনিয়ায় সবাইকে ভালোবাসি। চাঁদনি কিছু বলল না। আধার চাঁদনির ফোন দেখতে দেখতে বলল, তোর ফ্রেন্ডরা ছবি পাঠিয়েছে, 1000টা সেলফি কে তোলে ভাই? মোবাইল হ্যাং মারতেছে, আইফোন পর্যন্ত তোদের ছবির লোড নিতে পারতেছে না। মাত্র 1000? কয়েক সেকেন্ড অপেক্ষা করো, আরও 1000 আসবে। আমার বন্ধুরা এত কম সেলফি তোলে না, ওদের প্রেস্টিজে লাগে। মুহূর্তে আরো 1200 ছবি এসে জমা হলো। আধার অবাক দৃষ্টিতে তাকালো চাঁদনির দিকে। বন্ধুদের প্রতি কি কনফিডেন্স! ছবিগুলো চেক করতে গিয়ে আধারের কপালে ভাঁজ পড়ে। সবাই মিলে অনেকগুলো গ্রুপ পিক তুলেছে। আবার হাসনা আর বৃষ্টি রাতের সাথে সিঙ্গেল ছবি তুলেছে। আধার দ্রুত চেক করলো চাঁদনির সাথে এমন কোনো ছবি আছে কিনা। নেই দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়লো ও। আধার নেতার ছবি জুম করে দেখে ছেলেটা সুন্দর, হ্যান্ডসাম, তবে ওর মতোই। ওর চেয়ে খুব বেশিও সুন্দর না, কিন্তু আধারের হিংসা হয়। গায়ের রংটা ওর চেয়ে বোধ হয় একটু উজ্জ্বল, তাও বেশি না, সামান্য। তবুও সামান্যটুকুই আধারের সহ্য হলো না। ও চাঁদনিকে বলল, নেতা দেখি ফিল্টার মাইরা ছবি তোলে। ফিল্টার নেতা মরে নাই, হাসনা আর বৃষ্টি মরছে। মেয়েরা ফিল্টার ছাড়া ছবি তুলতে পারে না। তারপর দেখ চাঁদ, ওনার চেয়ে আমার মুখে মায়া বেশি। আমি ওনার চেয়ে বেশি কিউট না? অত কিছু তো বুঝি না, গম্ভীর থাকে অলওয়েজ, নয়তো ওনাকেও কিউট লাগতো। এটাও খেয়াল করেছিস? হ্যাঁ, তোমার চেয়ে বেশি ফর্সাও। চাঁদনি বাঁকা হাসলো। আধার ওর পাশ ঘেঁষে বসলো, হুড়মুড়িয়ে বলল, উনি তো ফিল্টার দিয়েছেন, আমার চেয়ে বেশি ফর্সা হয় কি করে? বাস্তবে বেশি ফর্সা, সামনাসামনি দেখেছি। চাঁদনি একটু বেশি ডেসক্রাইব করলো। আধার ফুঁসতে থাকলো। চাঁদনি মনে মনে খুব আনন্দ পেল। উফ, ওকে গায়ের রং নিয়ে খটা দিতে ছেলের মুখে বাঁধে না, অথচ নিজের বেলায় নিতে পারছে না।
আধার অনেকটা সময় ওর মোবাইল নিয়ে ঘাটাঘাটি করলো, তারপর চাঁদনির দিকে এগিয়ে দিয়ে বলল, ধর, অসুস্থ বলে ছেড়ে দিলাম, নয়তো আজ তোর গলা আমি সত্যিই টিপে দিতাম। আধার কিছুক্ষণ তাকিয়ে থাকলো চাঁদনির দিকে। দুদিন চলে গেছে, অথচ এখনো চাঁদনির গালের দাগ যায়নি। 5 আঙ্গুলের দাগ এখনো স্পষ্ট, মনে হচ্ছে খোদাই করা হয়েছে। আগে লাল ছিল, এখন বাদামি বর্ণ ধারণ করেছে। আধারের বুক ফুঁড়ে দীর্ঘশ্বাস বেরোলো। কি জানোয়ারের মতো মেয়েটাকে মেরেছে, কতটা অমানুষও। আধার উদ্গ্রীব স্বরে বলল, তোর গালে একটা চুমু খাই চাঁদনি। চাঁদনির চোখে স্পষ্ট আক্রোশ। আধারের মুখ খামচে দিতে চায় যেন। কাল রাতেও বদমাস ছেলেটা অনেকটা উল্টাপাল্টা কাজ করেছে ওর সাথে। এদিকে ওকে কালির ড্রাম বলে, কাইলানি বলে, আবার ওর সাথে ঘেঁষে বসে। এসব উল্টাপাল্টা করে ওর সাথে। আধার ওর গালের উপর তর্জনী শুয়ে বলল, লাল হয়ে ফুলে আছে। আমার ঠোঁটের স্পর্শ না পাওয়া পর্যন্ত ব্যথা কমবে না। ব্যথা কমাতে চাইলে আমাকে চুমু খেতে দে। আমি বাবাকে সব বলবো আধার ভাই, কি কি করতেছো তুমি আমার সাথে। ছি চাঁদ, এসব চাচ্চুকে গিয়ে বলবি? স্বামী চুমু খেতে চাইলে সেটা বাবাকে গিয়ে বলতে হয়। মান সম্মান তো কিছু রাখবি না দেখছি। তুমি যে আমাকে মেরেছো সেটা আমি বাবাকে বলবোই, তাহলে বাবা অবশ্যই আমাকে নিয়ে যাবে এখান থেকে। চাঁদনির কথা শেষ করার আগে আধার জোর করে চুমু খেলো ওর গালে। চাঁদনি হাতের তালু দিয়ে গাল মোছে, এমনভাবে অপ্রকৃতস্থভাবে গালে চাপ প্রয়োগ করে যেন চামড়া উঠিয়ে ফেলবে। আধার টেডি হেসে অ্যাটিটিউড নিয়ে বলল, দেখিস আজ রাতের মধ্যেই ব্যথা কমে যাবে। আমার ঠোঁটে জাদু আছে রে চাঁদ। চাঁদনি মুখ বাঁকিয়ে ফোন দেখে। ছবিগুলোর অবস্থা দেখে বিমূর্ত দৃষ্টিতে আধারের দিকে তাকালো। প্রতিটি ছবিতে রাতের অবস্থা দফা দফা করে দিয়েছে ও। কিছু ছবিতে রাতকে ক্রপ করে দিয়েছে, বাকি ছবিগুলোতে রাত মাঝখানে, অর্থাৎ ক্রপ করা যাচ্ছিল না সেখানে রাতের মুখে ইমোজি দিয়ে দিয়েছে। সাথে এডিট করে উল্টাপাল্টা ড্র করে দিয়েছে রাতের ফেজে। আধার মাথা রেখে শুয়ে পড়ল চাঁদনির কোলে। ছেলেটা এমন বাচ্চামো করতে পারে চাঁদনির জানা ছিল না, অথচ নিজেকে বিগ ম্যান জেন্টলম্যান বলে, যেখানে কাজ কাম বাচ্চাদের মতো। চাঁদনি এতটাই অবাক হলো যে আধারকে কিছু বলতে পারল না। আকিব শিকদার অনেকক্ষণ ধরে কল করছিল চাঁদনির মোবাইলে, কিন্তু চাঁদনি ঘুমে থাকায় রিসিভ করতে পারছিল না। জ্বর হওয়ার পর থেকেই মেয়েটা খালি সময়ে অসময়ে পরে ঘুমিয়ে যাচ্ছে। আর ওর ঘুম এত শক্ত, ভূমিকম্পের দালান ধসে পড়লেও ঘুম ভাঙবে না। আকিব শিকদার আর না পেরে আধারের মোবাইলে কল করলো। ও তখন ড্রয়িং রুমে বসে বসে মুভি দেখছিল। আকিব শিকদার চাঁদনির সাথে কথা বলতে চাইলেন। আধার উপরে উঠেলো, এসে দেখলো চাঁদনি ঘুমাচ্ছে। ওইদিকে আকিব শিকদার ডেসপারেটলি কথা বলতে চাইছে ওর সাথে। আধার আর উপায় না পেয়ে চাঁদনিকে ডাকলো। চাঁদনি পিটপিট করে চোখ মেলে তাকালো। চাঁদ, চাচ্চু কল করেছে, কথা বলতে চাচ্ছে তোর সাথে। চাঁদনি ঘুমু ঘুমু স্বরে বলল, আমার ইচ্ছে করতেছে না, আমি ঘুমাবো এখন। আধার অবাক হলো, চাঁদনি কথা বলতে চাচ্ছে না ওর বাবার সাথে, যেখানে মেয়েটা ওর বাবার অন্তর্প্রাণ। বাবাকে ছাড়া কিছুই বোঝে না। আধার উদ্গ্রীন্ন স্বরে বলল, কথা কেন বলবি না? তোকে দেখতে আসেনি বলে রাগ করেছিস? বাবার উপর রাগ করে কেউ? তুমিও তো বড় বাবার উপর রাগ করেছিলে, একটা কালি ড্রাম তোমার উপর গুছিয়ে দিয়েছিল বলে। মাসকে মাস ফোন পর্যন্ত করনি, খবর পর্যন্ত নাওনি। আসলে সব দোষ খালি আমার ক্ষেত্রেই হয়। আধার কি বলবে বুঝতে পারলো না। মেয়েটার রাগ জায়েজ। অনেকদিন পর চাঁদনি ওর বাবাকে বলেছিল ওকে নিতে আসতে। অনেকবার কেঁদেওছে, অথচ আকিব শিকদার নিজের ব্যবসার কাজে এতটাই ব্যস্ত যে সে নিজের মেয়েকেও দেখতে আসতে পারছে না। আধার নরম স্বরে বুঝ দিয়ে বলল, চাচ্চু আসতে চেয়েছিল তোকে নিতে, আমি মানা করেছি। আর কয়েকদিন পর থেকে তোর মিড টার্ম এক্সাম। এখন চট্টগ্রামে গেলে পড়াশোনার হিউজ একটা গ্যাপ পড়ে যাবে। তোমার চাচু কাল পুরো দিন কোথায় ছিল, আমি মরে গেছি কিনা একবার খবরও তো নিল না। চাচ্চু বিজি ছিল ইয়ার, সব বিষয় এতটা দোষ ধরলে তো হয় না। তোমার চাচুর সব ব্যস্ততা খালি আমার ক্ষেত্রেই। একটা ফোন পর্যন্ত করা যায় না আমাকে। আমার প্রতি তার কোনো দায়িত্ব নেই, তাই দুদিন পর পর কল করে বাবার দায়িত্ব পালন করতে মানা করো। চাঁদনি মাথার উপর ব্ল্যাঙ্কেট টেনে দিল। আধারের খুব লজ্জা লাগলো আকিব শিকদারকে এসব বলতে। ও ফোন নিয়ে রিয়ালাইজ করলো আকিব শিকদার কল কেটে দিয়েছেন।
হয়তো তিনি সব শুনে ফেলেছেন। পুরো দিন চাঁদনি মোটামুটি সুস্থ থাকে, জ্বর 100 ডিগ্রির উপরে উঠে না, কিন্তু সন্ধ্যা হতে না হতেই 104 ডিগ্রি জ্বরের কাহিল হয়ে পড়ে ও। চোখ মেলতে পারে না। আধারের তখন অবস্থা খারাপ হয়, ভয় লাগে। ও চাঁদনিকে সামলাতে পারে না। আধার ঘরময় পায়চারি করছে, দুদিন ধরে এ সিচুয়েশন ফেস করছে ও, তারপরও স্টেবল হতে পারছে না। ইদানিং সবাই খুব বেশি ভাইরাস জ্বরে আক্রান্ত হচ্ছে, আর এ জ্বরটা খুব মারাত্মক। চাঁদনি চোখ বন্ধ করে শুয়ে আছে। আধার থেমে থেমে চাঁদনিকে দেখছে, আবার পায়চারি করছে। চাঁদনি ক্ষীণ স্বরে থেমে থেমে ডাকল। দাদা ভাই। আধার দৌড়ে গেল ওর কাছে, ওকে ব্ল্যাঙ্কেটের উপর থেকে 2 হাতে আঁকড়ে ধরে বলল। চাঁদ, এই চাঁদ, আমার দিকে তাকা একটু। চাঁদনি চোখ বন্ধ করা অবস্থায় কোনো মতে বলল। আব্বুকে একটা কল দাও না, আমার খুব কথা বলতে ইচ্ছে করছে। আব্বু রাগ করেছে আমার উপর, আমি এভাবে বলতে চাইনি। আধার কল করলো আকিব শিকদারকে, তবে তিনি ফোন রিসিভ করলো না। 2-3 বার কল করার পর আধার অসহায় স্বরে বলল। রিসিভ করছে না? আমার জন্য কোনো দিন সময় থাকে না ওনার, আমার কোনো দামই নেই কারোর কাছে। চাঁদনির চোখের কার্নিশ বেয়ে ফোটায় ফোটায় জল গড়ালো। আধার আলতো হাতে মুছে দিল। চাঁদনির গালের সাথে গাল ঠেকিয়ে বসে থাকলো অনেকটা সময়। ওর গা পুড়ে যাচ্ছে জ্বরে। আধার ওয়াশরুমে গিয়ে বালতি ভরে পানি নিয়ে এলো। চাঁদনির মাথায় মগ দিয়ে পানি ঢালতে থাকলো অনেকটা সময়। অনেকক্ষণ পর চাঁদনির গায়ের তাপমাত্রা একটু কমলো। আধার ডাকলো। চাঁদ, হুম। ঠিক লাগছে এখন একটু? না, একটুও ঠিক লাগছে না, অনেক কষ্ট হচ্ছে, মনে হচ্ছে মরে যাব। আমি মরে গেলেও বাবাকে আসতে বলবে না। আধার ঢোক গিলে বলল। এরকম কেন বলছিস? তুই মরে গেলে আমি কোথায় যাব? আমার বাড়িটা আবার খালি হয়ে যাবে, আমি আবার একা হয়ে যাব। আমি কাকে গালাগাল করব? কাকে খোঁচা মারব? তোকে বিরক্ত করা ছাড়া আমার একটা দিন কাটে না। তোকে জ্বালানোর যে শান্তি, সেটা আর কোনো কিছুতেই নাই। তোরে প্রিজার্ভ করে রেখে দিব আমি, কেমন? চাঁদনি ছোট ছোট চোখ করে তাকালো। আধার হাসলো, বিমর্ষ চিত্তে বলল। চাঁদ রে, আল্লাহ তোকে সুস্থ করে দিবে। তোর কষ্টগুলো আমি আর নিতে পারতেছি না। আমার থেকে তোর মুক্তি নাই, মরেও মুক্তি পাবি না আমার থেকে, যতদিন না আমি মারা যাই ততদিন। সাবিয়া বসে আছে ওর কক্ষে। আধার কেমন যেন গায়েব হয়ে গেছে, অনলাইনে নেই, ফোনে পাওয়া যাচ্ছে না, ভার্সিটি পর্যন্ত আসে না। আসবে কি করে? ও তো চাঁদনিকে নিয়েই আসছে। সারাক্ষণ চাঁদনির ফোন নিয়ে বসে থাকে। নিজের ফোন নেওয়ার সময় কথায় আধারের, কিন্তু এসব তো সাবিয়া জানে না। ও চাইলেই আধারের ফ্ল্যাটে যেতে পারে, কিন্তু ওর ইচ্ছা করে না। ও চাঁদনিকে দেখতে পারে না। ওর কষ্ট হয়, মনে হয় একটা ছোট মেয়ে ওর প্রিয় মানুষটার ভাগ নিয়ে নিয়েছে। বিদ্বেষ ছড়ায় হৃদয়ে। সাবিয়া এসব ভাবনায় বুঝছিল। রাত তখন রেগেমেগে ঢুকলো ওর কক্ষে। সাবিয়া হকচকিয়ে বলল। ভাইয়া। রাত কখনো ওর কক্ষে নখ ছাড়া আসে না, ইভেন আসেই না। ওই যায় রাতের কক্ষে রাতের সাথে দেখা করতে। রাত রাগী কণ্ঠে বলল। কোন ছেলের খোঁজ নিতে বলছিস তুই আমাকে? যে তোর বয়ফ্রেন্ড ছিল সে? ছেলেটা এখন বিবাহিত। তুই একটা বিবাহিত ছেলেকে ভালোবাসিস সাবিহা? সাবিয়া জানতো রাত এটা অবশ্যই জানতে পারবে। রাতের পক্ষে খবর পাওয়া কোনো টাফ বিষয় না, তবুও ও লুকিয়েছিল। রাতকে এটা বলার সাহস হয়নি। রাত আবার বলল। উত্তর দে, চুপ করে আছিস কেন? আমি যখন তাকে ভালোবাসতাম তখন সে বিবাহিত ছিল না। আমি কোনো বিবাহিত ছেলেকে ভালোবাসিনি, বরং আমি ভালোবাসার পর সম্পর্কে যাওয়ার পর সে বিয়ে করেছে। সাবিয়া অস্থির স্বরে বলল। রাত শান্ত কণ্ঠে বলল। যেভাবেই হোক বিয়ে হয়েছে, একটা বিবাহিত ছেলের আবদার করছিস আমার কাছে? লজ্জা করলো না তোর? অবশ্য লজ্জা করবে কেন, মায়ের কাছ থেকে তো শিখেছিস এসব। সাবিয়া নিজের অন্যার কোণা চেপে ধরল। রাত এখন ওর মাকে নিয়ে কথা শোনাবে ওকে। যতই হোক, ওর মা যত খারাপ কাজই করুক, তবুও ওর মা। সাবিয়ার খারাপ লাগবে। সাবিয়া জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল। আমার ভালোবাসা অপরাধ ভাইয়া। ভালোবাসা অপরাধ না সাবিহা, কিন্তু আরেকজনের স্বামীকে চাওয়া অপরাধ। একটা সংসার ভাঙা অপরাধ, অনেক বড় অপরাধ। তুই তোর মায়ের মেয়ে, কিন্তু পাশাপাশি আমার বোনও। আমি তোকে এত বড় অন্যায় করতে দেব না। সাবিয়ার ভয় লাগছে। রাত সহজে রাগে না, খুব শান্ত একটা ছেলে ও, কিন্তু রাগলে সব শেষ করে দেয়, ধ্বংসাশেপর রাখে না। সাবিয়া মনের সাহস সঞ্চার করে বলল। আমি ওকে ভালোবাসি ভাই,
আমার ওকে চাই। আমি ওকে অনেক ভোলার চেষ্টা করেছি, মনকে বুঝ দিয়েছি সে বিবাহিত, কিন্তু আমি মুভ অন করতে পারছি না। আমি ওরে ভুলতে পারছি না। রাত এবার রেগে মেগে বলল, ভালোবাসলেই হলো, আরেকজনের স্বামীর উপর নজর দিস, লজ্জা লাগে না? মেয়েটার কি হবে একবার ভেবেছিস? তোর জন্য আরেকটা মেয়ের গায়ে ডিভোর্সের ট্যাগ লাগবে। তাতে আমার কি? আমি কেন অন্য মেয়ের কথা ভাবতে যাব? আমার শুধু আমার ভালোবাসাকে লাগবে। আমি শুধু আমার কথা ভাববো, অন্য মেয়ে চুলোই যাক। তুমি যদি তাকে আমার করে দিতে না পারো, তাহলে আমি নিজেরটা নিজেই ভেবে নিব, আর তুমি আমাকে আটকাতে পারবে না। সাবিয়া পুরোটা সময় মাথা নিচু করে মেঝের দিকে তাকিয়েছিল। এক পলক রাতের পানে তাকিয়ে আবার মাথা নিচু করে ফেলল ও। রাত নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে থাকলো সাবিয়ার দিকে। ক্ষণকাল পর এক পেশে হেসে বলল, আমি ভেবেছিলাম তুই আমার বোন, তোর মাথায় অন্তত এসব আসবে না। তুই আমার কষ্ট দেখিস না সাবিহা? একটা ব্রোকেন ফ্যামিলি কেমন হয় বুঝোস? তোর মা খুব শান্তিতে আছে, আমার মাকে অশান্তিতে ফেলে। 12 মাসের মধ্যে 11 মাস তোর মা বাপের কথা বন্ধ থাকে। সে অন্যের সংসার ভেঙে সুখী হতে পারেনি, তুইও পারবি না। আমি বোকারে, আমি তোকে মহিলার মেয়ে না ভেবে নিজের বোন ভেবেছি। কিন্তু আমার মাথায় রাখা উচিত ছিল, রক্ত নিজের আসল রূপ তো নিশ্চয়ই দেখাবে। তোর মা আমার মায়ের সংসার ভেঙেছে, কিন্তু তোকে আমি আরেকটা মেয়ের সংসার ভাঙতে দেব না। কথাটা মাথায় ঢুকিয়ে নে। প্রায় এক সপ্তাহ যাওয়ার পরও চাঁদনির জ্বর ছাড়লো না। অ্যান্টিবায়োটিক খাওয়াতে খাওয়াতে আধার অবস্থা কাহিল করে ফেললো ওর। সাথে ওর এক্সট্রা রেস্ট্রিকশন তো আছেই। চাঁদনি কক্ষের বাইরে পর্যন্ত বেরোতে পারেনি, এতটা দুর্বল ছিল ও। আধার অনেকবার সরি বলেছে ওকে, ও এভাবে মারতে চায়নি। রাগ উঠেছিল, কন্ট্রোল করতে পারেনি। চাঁদনির অবস্থা দেখে এখন ভীষণ অপরাধ বোধে ভুগছে প্লাবলা। অথচ চাঁদনি সরিটা অ্যাকসেপ্ট করতে পারছে না। ওর মনে ফুটে আছে এখনো সে রাতটা। সে রাতে ঘটা প্রত্যেকটা ঘটনা ওর জন্য নাইটমেয়ার ছিল। আধারকে মাপ করতে পারছে না ও কোনো মতেই। তটিনী প্রতিদিন আসে ওকে পড়াতে। ওর জ্বর গায়ে তটিনীর কাছে পড়তে বসে। আধার অবশ্য মানা করেছিল, এত অসুস্থতা নিয়ে পড়াশোনার দরকার নেই। চাঁদনি জোর গলায় বলেছিল ও পড়বে। মিড টার্মের দরকার হলে ফেল আসুক, তবুও ও এক্সাম দেবে। এমনিতেই টিউটোরিয়াল পরীক্ষায় একটাও দিতে পারেনি চাঁদনি। আধার ওর কলেজে গিয়ে প্রিন্সিপালের সাথে কথা বলে এসেছে। ক্লাসের গ্রুপে নোটিশ এসেছে, আর কয়েকদিন পর থেকে মিড টার্ম পরীক্ষা। এদিকে চাঁদনির একটা চ্যাপ্টারও ভালো করে পড়া হয়নি। ও খুব সমস্যায় পড়ে গেছে। প্রথম থেকে স্টেপ বাই স্টেপ না পড়ার ফল হাড়ে হাড়ে টের পাচ্ছে ও। তার উপর একটাও প্র্যাকটিক্যাল লেখা হয়নি ওর। এদিকে ক্লাসের সবাই সাইন আপ করে দিয়ে ফেলেছে। চাঁদনির অবস্থা ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, সব একসাথে এসে পড়েছে মাথার উপর। আধার ওকে প্র্যাকটিক্যাল লিখতে হেল্প করেছে, নিজের পড়াশোনা ম্যানেজ করে চাঁদনিকে প্র্যাকটিক্যাল লিখে দিয়েছে। চাঁদনিকে এখন আধারের রুমেই থাকতে হয়। চাঁদনি অনেক রিকোয়েস্ট করেছে ওকে ওর রুমের চাবি দিয়ে দিতে। প্রথম দিন থেকে থাকতে থাকতে ঘরটার উপর মায়া বসে গেছে। আধারের রুমে কমফোর্ট ফিলে থাকতে পারে না ও। আধার শোনেনি। পরে অবশ্য চাঁদনি পড়াশোনায় অমনোযোগী হওয়ায় ওকে রুমের চাবি দিয়েছে। পড়াশোনা ও নিজের রুমে করে। রাত হলে আধার টেনে নিয়ে যায় ওকে নিজের রুমে। শুধু পড়াশোনার জন্যই ও নিজের রুমে আসতে পারে, অন্যথায় সব কাজ ওকে আধার রুমেই করতে হয়। বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডার থাকে ওদের মাঝে। কোল বালিশের দুপাশে দুজন মানুষ, একটা শব্দ কথা বলে না একজন আরেকজনের সাথে। তবু আধারকে নিজের জেদ চড়াতেই হবে। এখন সিআইডির মতো পিছু পড়েছে চাঁদনির। কোনো কাজ চাঁদনি শান্তিতে করতে পারে না। চাঁদনি পড়ছে। রাত বাজে 12টা। আধারের রুমে না যাওয়ার জন্য এখনও পড়াশোনার পরিমাণ আরও বাড়িয়ে দিয়েছে। পড়া না থাকলেও টেবিলে বসে থাকে, যাতে আধার ডাকতে এলে বলতে পারে এখন পড়ছে ও। ওই কক্ষে যেতে পারবে না। আধার শুধু এই একটা ব্যাপারে চাঁদনির সাথে জোর করে না। চাঁদনি পৃষ্ঠা ভরে ম্যাথ করে ক্লান্ত হয়ে কলম রাখলো। অনেকক্ষণ ধরে পিঠ ঠেকিয়ে বসতে বসতে পিঠ ব্যথা হয়ে গেছে। চাঁদনি গা ছেড়ে বসলো। মোবাইলে একটা গান প্লে করে শুনতে থাকলো। অন্যমনস্ক হয়ে দরজার দিকে তাকাতেই বুক ধক করে উঠল ওর। চাঁদনি আতকে চিল্লিয়ে দিল, আ
আধার বুকের সাথে দু হাত গুজে দাঁড়িয়ে আছে, ছোট ছোট চোখ করে তাকিয়ে আছে ওর দিকে। ওর মুখে হালকা গোলাপি রঙের মিশ্রণের প্রলেপ লেপটানো, চুলগুলো কপালের উপরে পড়ে আছে সব সময়ের মতো। চাঁদনি উদ্ঘৃণ্য স্বরে আওড়ালো, এগুলো কি? আমি তোমাকে ভূত ভেবেছিলাম। আধার এগিয়ে গাঁটটা মারলো ওর মাথায়, নাক মুখ কুচকে বলল, এই তোর পড়াশোনা, আয় আমার সাথে আয়। চাঁদনি তড়িঘড়ি করে বলল, আরে আমি সত্যিই পড়ছিলাম, ম্যাথ করার ফাঁকে একটু ব্রেক নিয়েছিলাম, তখনই তুমি এলে। অথচ পড়ার সময় দেখো না। আমি যাব না, আমি এখন থেকে এখানেই থাকবো। তুই যাবি না, তোর ঘাড় যাবে। প্লিজ, আজকে আমার অনেক পড়া আছে। তো পর, মানা করেছি আমি তোকে। আধার গিয়ে বিছানার উপরে বসলো। চাঁদনি অনুরোধ করে বলল, আজকে থেকে এখানে থাকি। থাক, আমি কি মানা করেছি নাকি? চাঁদনি মুখ বাঁকালো। আধার মানা করলো না, টলি ব্যাগের মতো টেনে হিস্ট্রি নিয়ে যায়। আধার বলল, পরশু থেকে না তোর এক্সাম? প্রিপারেশন কেমন? ভালো না। কোনো মতে টেনে টুনে পাশ করে ইজ্জতটুকু রাখিস আমার। চাঁদনি আধারের দিকে তাকালো, উদ্গ্রীব স্বরে বলল, তোমার মুখে এগুলো কি? ফেস প্যাক। ছেলেরাও ফেস প্যাক দেয়? বাংলাদেশের কোন সংবিধানে লেখা আছে ছেলেরা ফেস প্যাক দিতে পারবে না? আধার মুখ ধুয়ে আসলো বেসিন থেকে। চাঁদনি মুখ লটকে তাকিয়ে আছে ওর দিকে। আধার টাওয়ালে দিয়ে মুখ না মুছে টিস্যু দিয়ে আলতো করে মুখ মুছলো। বিছানার উপরে বসে লিকুইড মাখতে থাকলো মুখে। চাঁদনি প্রশ্ন করল, আবার এগুলো কি দিচ্ছ মুখে? সিরাম, চিনিস না? না তো। তোকে আমি এমনি এমনি গাইয়া বলি? চাঁদনি মুখ বাঁকালো, নাক কুচকে বলল, এসব দিলে কি হবে? ধবধবে ফর্সা হয়ে যাব। এগুলো দিলে স্কিন কাচের মতো উজ্জ্বল হয়ে যাবে, চকচক করবে, যাকে বলে গ্লাস স্কিন। আমার মুখ সফট আর স্মুথ হয়ে যাবে, তাহলে আর নেতার দিকে চোখ যাবে না তোর। সিরাম ত্বকের আর্দ্রতা ধরে রাখে, হাইড্রেট করে এবং উজ্জ্বলতা আনে। আধার ব্যাখ্যা করলো। চাঁদনি অবাক স্বরে বলল, সিরিয়াসলি আধার ভাই, ওই কথা রেশ ধরে এত তোড়জোড় শুরু করেছো? যথেষ্ট ফর্সা আছো, তোমার গায়ের রং আমার ড্রিম, অথচ তুমি আরো ফর্সা হতে চাচ্ছ। আল্লাহর দেয়া সৌন্দর্য নিয়ে কেন স্যাটিসফাইড হতে পারছো না? এসব মেখো না, স্কিন খারাপ হয়ে যাবে আরো। হ, তোরে কইছে, তুই বেশি জানোস। আমি নিজের উপর অনেক কনফিডেন্ট ছিলাম, বাট ওই দিন তুই আমার কনফিডেন্স ভেঙে গুঁড়া গুঁড়া করে দিয়েছিস। নেতাকে আমার চেয়ে বেশি ফর্সা বলেছিস। এখন আমি তার চেয়েও অধিক ফর্সা হয়ে দেখাবো। আমি আরও সুন্দর হয়ে যাব চাঁদ, তখন দেখবি আমাকে তোর আরও ভালো লাগতেছে। নেতার দিকে চোখ দেওয়ার সুযোগই পাবি না। চাঁদনি মনোযোগ দিয়ে শুনলো সব কথা, অতিষ্ঠ হয়ে বলল, আমি সেসব দুষ্টুমি করে বলেছি। আল্লাহ, কেন সিরিয়াসলি নিচ্ছ? এগুলো কোথা থেকে পেয়েছো তুমি? তটিনি থেকে স্কিন কেয়ার সম্বন্ধে টিপস নিয়েছিলাম। ও অনেক কিছু জানে এসব ব্যাপারে, ওই পাঠিয়েছে। আমি বলেছিলাম আমার জন্য অর্ডার করে দিতে, এসব অনলাইনে অর্ডার করেছে। এগুলোর নাম কি? একটু আগে যেটা মেখেছিলাম ওটা হলো ফেস প্যাক, ফ্রেশ রোজ ফেস মাস্ক। আর এটা হলো ল্যাংকম অ্যাডভান্স জেনিফিক ইউথ অ্যাক্টিভেটিং সিরাম। বাবা গো, কি কঠিন নাম। ট্রাই করবি? চাঁদনির ইচ্ছে করলো ওরও ফর্সা হতে মন চাইলো আধারের মতো। চাঁদনি উপর নিচ মাথা নাড়ে। আধার নাকচ করে বলল, না থাক, যেভাবে আছিস সেভাবেই ঠিক আছে। এই রূপেই নেতা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকিস তুই। এখনই এই অবস্থা, ফর্সা হয়ে গেলে দেখা যাবে আমাকেই ছেড়ে চলে গেলি আরেকজনকে নিয়ে। সে ভুল তো আমি করছি না চাঁদনি, তোকে তো আমি যেতে দেব না। চাঁদনি কিছুক্ষণ বিরক্তকর দৃষ্টিতে তাকিয়ে থাকে, আবার ম্যাথ করায় মনোযোগ দিল। আধার বসে থাকলো বিছানার উপর। একটু পর চাঁদনি বলল, দাদা ভাই, একটা ম্যাথ সলভ করে দিবা? কোন চ্যাপ্টারের? জটিল সংখ্যা। আধার এগিয়ে এসে ওর পাশে টুল নিয়ে বসলো। হায়ার ম্যাথ বই হাতে নিয়ে সামনের চুলগুলো ব্রাশ করে নিয়ে বলল, জটিল সংখ্যা পারিস না? ছি, বুঝছি তোর রেজাল্ট কেমন হবে, ইজ্জত যাবে আমার। দাও তো দাও। এমনিতেই এতগুলো চ্যাপ্টার একসাথে সলভ করতে গিয়ে পাগল হওয়ার জোগাড় আমার। তোমার বাস খেতে পারবো না। চাঁদনি টেনে নিতে চাইলো ওর বই। আধার শক্ত করে ধরে বলল, ওয়েট করে দিচ্ছি, রাখছিস কেন? আধার ম্যাথটা সলভ করে চাঁদনিকে বোঝালো। চাঁদনি বুঝতে না পেরে বলল, আরেকবার বলো। এত সহজ বিষয়টা বুঝছিস না? চেঁচালো আধার। চাঁদনি ঝাঁঝালো স্বরে বলল, তোমার মতো তো ব্রিলিয়ান্ট না আমি।
আধার মাথা ঠান্ডা করে আরেকবার বোঝালো চাঁদনিকে। এদিকে চাঁদনির মাথা হাইপার থাকায় এবারও বুঝলো না। আধার আবার চেঁচালো। ধুর, তুই একটা বলদ, পড়াশোনা হবে না তোকে দিয়ে। চাঁদনি এর চেয়েও জোরে চেঁচালো। যাও তো যাও, এর চেয়ে তটিনী আপু ভালো বোঝায়। তুমি আসলে বোঝাতেই পারো না, দোষ দিচ্ছ আমার উপর। তুই একটা ফালতু স্টুডেন্ট, ঘোড়ার ডিম জানিস তুই, ফেল করবি। অভিশাপ দিলাম, বড়দের রেসপেক্ট করতে জানোস না বেয়াদব। এই আধার ভাই, একদম উল্টাপাল্টা অভিশাপ দিবা না। ধুর, আমি পড়বই না তোমার কাছে। আধার উঠে দাঁড়িয়ে তপ্ত স্বরে বলল। তোরে পড়াবও না আমি। সহজ কথা একবারে বুঝোস না, মাথায় উল্টাপাল্টা জিনিস ঘোরে তোর, তাই ম্যাথ ঢুকতেছে না। চাঁদনি ফুঁসতে থাকলো। আধার গিয়ে শুয়ে পড়লো বিছানায়। গলা পর্যন্ত ব্ল্যাঙ্কেট টেনে ঘুমানোর ভং ধরলো। চাঁদনি এবার উচ্চ স্বরে বলল। এখানে কেন ঘুমাচ্ছ তুমি? এটা আমার রুম। আমার ইচ্ছে এখানেই থাকবো আজ রাতে। আর আসতে চিল্লা, তোর বাসের মতো গলার সাউন্ডটা কমা। চাঁদনি মুখ ফুলালো। মুডটাই খারাপ করে দিয়েছে এই ছেলেটা। কত সুন্দর ম্যাথ করছিল। চাঁদনি এতদিন ভেবেছিল আধার চাইলেই তো ওকে পড়াতে পারে। আধার নিঃশব্দে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ওর চেয়েও অনেক অনেক বেশি। তাহলে তটিনী আপুকে রাখলো কেন? আর চাঁদনি বুঝতে পারলো আধার তটিনীকে রাখলো কেন। এই যে একবার বোঝাতে না বোঝাতেই হাইপার হয়ে গেছে, চিল্লাপাল্লা শুরু করেছে ওর উপর। সেখানে তটিনী একটা টপিক নিয়ে 4 বার করে বোঝায়, পারলে বলতে বলতেই চাঁদনিকে মুখস্থ করিয়ে দেয়। আধারের নিজের রাগ কন্ট্রোল করে চাঁদনিকে বোঝানোর সময় কই। চাঁদনি মুখ বাঁকালো, আবার পড়ায় মনোনিবেশ করলো ও। চাঁদনি একটানা পড়লো অনেকটা সময়। পিছু ফিরে আধারকে দেখলো। ওর মনে হচ্ছে আধার এমনিতেই চোখ বন্ধ করে আছে, ঘুমায়নি। ও ডাকলো। দাদা ভাই, হুম, ঘুমালে না? লাইট জ্বলতেছে, ঘুম তো আসে না। আধার চোখ মেলে বলল। চাঁদনি বলল। আমার এখনো পড়া বাকি। তুমি তোমার রুমে গিয়ে শো। লাইটের আলোয় কেমনে ঘুম আসবে? তোমার তো আমার মতো আলোয় ঘুমানোর অভ্যাস নেই। সমস্যা নেই, আমার ওখানে একলা থাকতে ইচ্ছে করছে না। আগে কি করে একলা থাকতে? আগে তো তুই ছিলি না, আমার একা একা লাগে রে সব জায়গায়। তোকে জোর করে নিজের কাছে রাখতে ভালো লাগে। এখন তো তোকে জোর করে নিয়ে যেতে পারবো না, কারণ তোর পড়া। কিন্তু আমি তো এখানে থেকে যেতে পারবো। চাঁদনি দীর্ঘশ্বাস ফেললো। আধারের দিকে তাকিয়ে বলল। তোমার রাগটা একটু কমানো উচিত, তোমার মনে হয় না? হয়তো, কিন্তু পারি না। তুই জানোস চাঁদ, আমি একজন স্যাডিস্ট মানুষ, কি রকম? যার পুরোটা সময় স্যাড মুড অন থাকে। ওরা নিজেরাও ভালো থাকে না, অন্যকেও ভালো থাকতে দেয় না, নিজেও কষ্ট পায়, আরেকজনকেও কষ্ট দেয়। নিজেদের রাগ কষ্ট আরেকজনের উপর অ্যাপ্লাই করে। তোমার কিসের এত কষ্ট আধার ভাই? তুমি তো জীবনে সব পেয়েছো, বাড়ির সব সদস্যের ফেভারিট চাইল্ড তুমি। তোমাকে সবাই কত আদর করে, তোমার কথা মানে, তারপরেও কিসের এত দুঃখ? আধার বিমর্ষ স্বরে বলল। কি জানি, আসলে কি জানোস, আমি না ঢাকায় আসতে চাইনি, বাবা আমাকে জোর করে পাঠিয়েছে। আমি চেয়েছিলাম চট্টগ্রামে থাকতে আমার পরিবারের সাথে। বাবা বলেছে আমি নাকি বিগড়ে যাব অতি আদরে। আমার একটু জীবনটা দেখা দরকার, ভালো জায়গায় পড়াশোনা দরকার। আমাকে 18 বছর বয়সে এখানে একা পাঠিয়ে দিয়েছে, তাই এখানে এসেই বিগড়ে গেছি। ভালো করেছি না? ভালো করনি, বড় বাবা খুব কষ্ট পেয়েছে তোমার কীর্তিকলাপ শুনে। আর আমার কষ্টটা চাঁদ, আমার কষ্টটা কিছু না? আমার দুঃখগুলো কেউ দেখে না কেন? আমি যখন প্রথম ঢাকায় এসেছিলাম, আমি খুব একা হয়ে পড়েছিলাম। আমার আম্মুর কথা মনে পড়তো, তোর কথা মনে পড়তো, মেজো বাবা চাচ্চু সবার কথা মনে পড়তো। তোর এখানে এখন যেরকম লাগতেছে আমারও তখন এরকম লাগতো। তুই আমার অ্যাটলিস্ট আমাকে নিজের কষ্টগুলো দেখাতে পারিস। আমি কাউকে দেখাতে পারিনি। বাবা সব সময় আমার উপর সব কিছু চাপিয়ে দিয়েছে। আমি কখনো নিজের ইচ্ছেই কিছু চুজ করতে পারিনি। বিষয়টা আমার উপর ধীরে ধীরে এতটা প্রভাব ফেলেছে যে আমি উদ্ধত হয়ে গেছি রে। কারো কথা শুনছি না। তাই যখন তোকে বিয়ে করতে চাপাচাপি শুরু করলো আমাকে, আমার ক্ষোভটা আরও বেড়ে গেছিল রে। আমি তোর সাথে অনেক অন্যায় করেছি, আমি মানি। সেটা বাবার উপর রাগ থেকে হোক বা শ্যামলা বলে, বাট আমি তোকে অপমান করতে চাইনি। কিন্তু বাবার করা কাহিনীর কথা মনে পড়লেই আমার রাগ উঠত। সেই রাগ তোর উপর ঝাড়তাম। অসুস্থতার নাটক পর্যন্ত করেছে আমার সাথে, দেখিসনি? এভাবে
সব সময় নিজের অসুস্থতাকে ব্যবহার করেছে, কিন্তু আমি না চাইলে সেদিন কারো সাধ্য ছিল না তোকে আমার সাথে বিয়ে দেওয়ার। তুই বলেছিলি আমাকে বিয়ে করবি না, তোর ঠেকা নাই। বড় বাবার কথা রাখতে বিয়ের পিঁড়িতে বসেছিস, এটা আমার খুব গায়ে লেগেছিল, ইগো হার্ট হয়েছিল। এই জন্য তোকে বিয়ে করেছি, শিক্ষা দেওয়ার জন্য। চাচ্চু অতি আদরে আদরে বাদর বানিয়ে ফেলেছিল তোকে। শিক্ষা দিতে পেরেছো? না, কই পারলাম। এখনো তো বেয়াদবি করিস আমার সাথে। চাঁদনি মুখ কালো করে তাকালো, অতিশয় কষ্ট নিয়ে বলল,